হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। তোমাদের এসএসসি জিডির পরীক্ষা চলছে। আগে আমরা 20 থেকে 24 তারিখ পর্যন্ত পরীক্ষার শিফটগুলোতে যে সমস্ত প্রশ্ন এসেছিল তা আলোচনা করেছিলাম। 25 তারিখে কোনো পরীক্ষা ছিল না। আজকে অর্থাৎ 26/2 তারিখে এসএসসি জিডিতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার অ্যানালিসিস দেখে নেব। এসএসসি প্রচুর প্রশ্নই রিপিট করছে, তাই আগামী পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এই সমস্ত ভিডিওগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলো শুরু করা যাক। পণ্ডিত শিবকুমার শর্মা থেকে একটি প্রশ্ন এসেছিল। তিনি হলেন সন্তুর বাদক। ভারতের কিছু বিখ্যাত সন্তুর বাদক হলেন তরুণ ভট্টাচার্য, পণ্ডিত ভজন সোপরি, পণ্ডিত উল্লাস বাপট এবং পণ্ডিত শিবকুমার শর্মা। এছাড়া প্রথম দিনের পরীক্ষা এসেছিল সেতার বাদক থেকে। কিছু বিখ্যাত ভারতীয় সেতার বাদক হলেন পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি, অন্নপূর্ণা দেবী, প্রেম জোশুয়া, অনুষ্কা শঙ্কর। মনে রাখবে, পণ্ডিত রবিশঙ্কর দুবার গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন এবং তিনি মরণোত্তর গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কত সালে মারা যান? এই প্রশ্নটা আমরা আগের ভিডিওগুলোতে অনেকবার আলোচনা করেছি। ভারতের সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। তিনি 2023 সালে মারা যান। তিনি মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন 2024 সালে। বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ। তিনি মূলত ইউএস এর বাসিন্দা এবং তিনি কাজ করেছিলেন মেক্সিকোতে এবং তিনি 1970 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, অর্থাৎ বিশ্ব শান্তি পুরস্কার। ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 সাল থেকে। সেই সময় ভারতবর্ষে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল। যখন সবুজ বিপ্লব ভারতে চালু হয় তখন ভারতবর্ষের কৃষিমন্ত্রী ছিলেন চিদম্বরম সুব্রমণিয়ম। পরের প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ডুরান্ড কাপ থেকে একটি প্রশ্ন এসেছিল, কি প্রশ্ন এক্স্যাক্ট জানা যায়নি। যদি জানতে চায় কোন খেলার সাথে সম্পর্কিত, তাহলে উত্তর হবে ফুটবল। যদি জানতে চায় 2023 সালে ডুরান্ড কাপ কোন দল জয়ী হয়েছে, তাহলে উত্তর হবে মোহনবাগান। তারা ফাইনালে ইস্ট বেঙ্গলকে হারায় এবং এই খেলাটি হয়েছিল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ফুটবল খেলার সাথে জড়িত আরও কিছু কাপ হলো ডুরান্ড কাপ, ফেডারেশন কাপ, জিভি রাজা মেমোরিয়াল ট্রফি, আইএফএ শিল্ড, কলিঙ্গ কাপ, মেরদেকা কাপ, নাগাজি ট্রফি, নিক্সন গোল্ড কাপ, রোভার্স কাপ, সঞ্জয় গোল্ড কাপ, সন্তোষ ট্রফি, স্যার আশুতোষ মুখার্জি ট্রফি, সুব্রত মুখার্জি কাপ, সুব্রত কাপ, টড মেমোরিয়াল ট্রফি, ভিক্টর ট্রফি। এছাড়া আগের পরীক্ষায় প্রশ্ন এসেছিল রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত। উত্তর হবে হকির সাথে। হকি হকির সাথে জড়িত আরও কিছু কাপ হলো সুলতান আজলান শাহ কাপ, আগা খান কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি, সিন্ধিয়া গোল্ড কাপ, মুরুগাপ্পা গোল্ড কাপ, ওয়েলিংটন কাপ, স্ট্যানলে কাপ, লেডি রতন টাটা ট্রফি, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, সুলতান জোহর কাপ। পরের প্রশ্ন, অক্টোবর 2023-এ আরবিআই কাকে নির্বাহী পরিচালক নিযুক্ত করেছে? নির্বাহী পরিচালক অর্থাৎ এক্সিকিউটিভ ডাইরেক্টর। 2023-এর অক্টোবরে আরবিআই মুনিশ কাপুরকে এক্সিকিউটিভ ডাইরেক্টরের পদে নিযুক্ত করে। 2023 সালে আরবিআই 4 জনকে এক্সিকিউটিভ ডাইরেক্টরের পদে নিযুক্ত করে। তারা হলেন মনোরঞ্জন মিশ্র, মুনিশ কাপুর, পি বাসুদেবন, নীরজ নিগম। এই 4 জন ছাড়াও আরও অনেক নির্বাহী পরিচালক রয়েছে। এগুলো কারেন্ট রিক্রুটমেন্ট, এগুলো লক্ষ্য রেখো। বর্তমানে আরবিআইয়ের গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। তিনি হলেন 25তম গভর্নর এবং ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্কে 4 জন ডেপুটি গভর্নর থাকেন। তারা হলেন এম কে জৈন, মাইকেল টি পাত্রা, এম রাজেশ্বর রাও, টি রবিশঙ্কর। মনে রাখবে, আরবিআইয়ের প্রতিষ্ঠা হয়েছিল এপ্রিল 1, 1935 সালে এবং তা হয়েছিল 1934 সালের ইয়ং হিল্টন কমিশনের সুপারিশে। পরবর্তীকালে অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে 1949 সালে আরবিআইয়ের ন্যাশনালাইজেশন হয়। পরের প্রশ্ন, অভিনব বিন্দ্রা কোন বছর অলিম্পিকে সোনা জেতেন? অভিনব বিন্দ্রা অলিম্পিকে সোনা জিতেছিলেন 2008-এর বেজিং অলিম্পিকে এবং তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত। তার লেখা আত্মজীবনী হল আ শট অ্যাট হিস্ট্রি। অভিনব বিন্দ্রার পরে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া।
তিনি 2020 টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন, যদিও খেলাটা 2021 সালে হয়েছিল। টোকিও জাপানের রাজধানী। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো এর সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, সন্দীপ কুমার কোন খেলার সাথে সম্পর্কিত? সন্দীপ কুমার একজন ভারতীয় রেস ওয়াকার, অর্থাৎ যে খেলায় হেঁটে প্রথম হতে হবে, কোনো রকম দৌড় হবে না, এবং তিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। সম্ভবত 23তম স্থান অধিকার করেছিলেন। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে ভারতের স্থান হলো সপ্তম। ভারত পুরো পৃথিবীর 2.4% দখল করে রয়েছে এবং ভারতের এরিয়া হলো 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এবং জনসংখ্যার দিক থেকে বর্তমানে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। সম্ভবত 2024 সালে চীনকে টপকে আমরা প্রথম স্থান দখল করব। জানতে চাই জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে কোন দেশ একই পজিশনে রয়েছে? উত্তর হবে ব্রাজিল। ব্রাজিল আয়তনের দিক থেকেও পঞ্চম এবং জনসংখ্যার দিক থেকেও পঞ্চম। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি এবং তা তিনি করেন আর্টিকেল 76 অনুযায়ী। বর্তমানে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল আছেন আর ভেঙ্কটরামানি। তিনি হলেন ভারতবর্ষের 16তম অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল অর্থাৎ তিনি হলেন ভারতবর্ষের সর্বোচ্চ ল অফিসার। একমাত্র অ্যাটর্নি জেনারেল সংসদের মেম্বার না হওয়া সত্ত্বেও লোকসভা এবং রাজ্যসভায় উপস্থিত থাকতে পারেন। এর সাথে মনে রাখবে আর্টিকেল 165, এতে রয়েছে অ্যাডভোকেট জেনারেল, অর্থাৎ রাজ্যের সর্বোচ্চ ল অফিসার। আরেকটি গুরুত্বপূর্ণ হলো আর্টিকেল 148, এখানে রয়েছে ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বর্তমানে ক্যাগ রয়েছেন জিসি মুর্মু। তিনি ভারতবর্ষের 14তম ক্যাগ। এর আগে তিনি জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এবং বর্তমানে তিনি ভারতবর্ষের ক্যাগ হওয়া ছাড়াও হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সটার্নাল অডিটরের দায়িত্ব সামলাচ্ছেন। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশের আদি উপজাতি কোন উৎসব পালন করে? আদি এটি একটি উপজাতির নাম। আদি উপজাতি পালন করে 4টি উৎসব। সোলুং উপজাতি, এটি একটি কৃষি উৎসব যা সেপ্টেম্বরে উদযাপিত হয়। এটর, এটি মে মাসে উদযাপিত হয়। আরান, এটি মার্চ মাসে উদযাপিত হয় এবং মপিন, এটি এপ্রিলে 5 দিনের একটি উৎসব। এই 4টি উৎসব আদি উপজাতি পালন করে। যেটা অপশনে ছিল সেটাই টিক দিতে হতো। অরুণাচল প্রদেশের আরো কিছু উৎসব হলো লোজার উৎসব, ড্রি উৎসব, লোকু, তোরগা, সাংকেন, জিরো মিউজিক ফেস্টিভ্যাল, সিয়াং রিভার ফেস্টিভ্যাল। পরের প্রশ্ন, মেন্ডেলিভ কিসের ভিত্তিতে পর্যায় সারণীতে মৌলগুলো সাজিয়েছিলেন? মেন্ডেলিভ পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজিয়েছিলেন পারমাণবিক ভর অনুযায়ী। মেন্ডেলিভ পর্যায় সারণীর ধারণা দিয়েছিলেন 1869 সালে এবং তিনি যখন পর্যায় সারণী তৈরি করেন তখন তিনি 63টি মৌল সম্বন্ধে অবহিত ছিলেন। বর্তমানে যে পর্যায় সারণী আমরা ব্যবহার করি অর্থাৎ আধুনিক পর্যায় সারণী, তা তৈরি করা হয়েছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। পরের প্রশ্ন, বর্তমান সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? এই প্রশ্নটা আগে অনেকবার করানো হয়েছে। বর্তমানে ভারতবর্ষে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। সংবিধান যখন তৈরি হয় তখন মৌলিক কর্তব্য ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয় এবং তারপরে 2002 সালে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরও একটিকে ঢোকানো হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। 1976 সালে মৌলিক কর্তব্যগুলোকে সংবিধানে ঢোকানো হয়েছিল শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে। পরের প্রশ্ন, ভগৎ সিং কোথায় বোমা নিক্ষেপ করেছিলেন? ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 8ই এপ্রিল 1929-এ দিল্লির কেন্দ্রে দুটি অঘাতক বোমা নিক্ষেপ করেছিলেন এবং তিনি যখন বোমা নিক্ষেপ করেন তখন স্লোগান দিয়েছিলেন ইনকিলাব জিন্দাবাদ। এর অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল 1931 সালের 23শে মার্চ। এর কারণ ছিল লাহোর ষড়যন্ত্র মামলা। 1928 সালে এই তিনজন ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্সকে হত্যা করে। পরের প্রশ্ন, যাত্রা নৃত্য কোথায় দেখতে পাওয়া যায়? যাত্রা নৃত্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে। এর সাথে ধানু যাত্রাকে গুলিয়ে ফেলবে না।
ধানুযাত্রা এই নৃত্যটি দেখতে পাওয়া যায় উড়িষ্যায়। পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত নৃত্য হল গম্ভীরা, ঢালি, ছৌ, কীর্তন। পরের প্রশ্ন, মোহিনীঅট্টম নাচ থেকে একটি প্রশ্ন এসেছিল। মোহিনীঅট্টম নৃত্য দেখতে পাওয়া যায় কেরালা। এটি একটি শাস্ত্রীয় নৃত্য। এখানে ভগবান কৃষ্ণের জীবনী দেখানো হয়ে থাকে। কেরালার আরও একটি শাস্ত্রীয় নৃত্য হলো কথাকলি। মোহিনীঅট্টম নৃত্যের সঙ্গে বিখ্যাত একজন ব্যক্তি হলো কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা। ভারতবর্ষে মোট ৮টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। সেগুলোর উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং সেই সমস্ত নৃত্যের সাথে জড়িত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব অবশ্যই দেখে নিও। একটা প্রশ্ন তোমরা এখান থেকে পাবেই এবং এই সমস্ত কিছু আমাদের আগের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকার কয়টি ভাগ ছিল? 5টি ভাগ ছিল। বরাহমিহির বিক্রমাদিত্যের নবরত্নের একজন ছিলেন। নবরত্নের মধ্যে ছিলেন ধন্বন্তরী, কালিদাস, বড়রুচি, শঙ্কু, অমরসিংহ, খপনাগ, বেতাল ভট্ট এবং হরিসেন। বিক্রমাদিত্য ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র। তিনি 375 থেকে 415 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। পরের প্রশ্ন, গৃহলক্ষ্মী স্কিম 2023, এখান থেকে প্রশ্ন এসেছিল। এই স্কিমটি চালু করেছিল 2023 সালের আগস্ট মাসে কর্ণাটক সরকার। এই প্রকল্পে কর্ণাটক রাজ্যের প্রতিটি পরিবারের মহিলাদের জন্য 2000 টাকা মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরের প্রশ্ন, সোনাল মানসিং কোন নৃত্যের সাথে সম্পর্কিত? প্রশ্ন এসেছিল একটি। সোনাল মানসিং ভরতনাট্যম এবং ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত। মনে রাখবে ইয়ামিনী কৃষ্ণমূর্তি, তিনি ভরতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। সোনাল মানসিং থেকে আরও একটি প্রশ্ন আসে। তিনি হলেন ভারতবর্ষের সবথেকে কনিষ্ঠ নৃত্যশিল্পী যিনি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি 2003 সালে পদ্মভূষণ পুরস্কার প্রাপক। পরের প্রশ্ন, নির্বাচন কমিশন 2023-24 সালের জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছিলেন? এই প্রশ্নটা এক্স্যাক্ট কি ছিল জানা যায়নি, তাহলে এখানে দুটো উত্তর হতে পারে। কি অপশন ছিল সেই মতো করতে হতো। সচিন তেন্ডুলকর ছিলেন জাতীয় ভোটার সচেতনতা দূত এবং রাজকুমার রাও হয়েছেন নির্বাচন কমিশনের জাতীয় আইকন। পরের প্রশ্ন, সানিয়া মির্জা কোন খেলার সাথে সম্পর্কিত? সানিয়া মির্জা টেনিসের সাথে সম্পর্কিত। আরও কিছু বিখ্যাত টেনিস খেলোয়াড় হলেন প্রজনেশ গুণেশ্বরন, লিয়েন্ডার পেস, মহেশ ভূপতি, বিজয় অমৃতরাজ, সুমিত নাগাল, অঙ্কিতা রায়না। মনে রাখবে এই বছর অর্থাৎ 2024 সালে মহেশ ভূপতি 43 বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে খেতাব জিতেছেন এবং তিনি হলেন সবথেকে বেশি বয়সী গ্র্যান্ড স্ল্যাম প্রাপক। পরের প্রশ্ন, মনরেগা স্কিমে কত দিনের রোজগার পাওয়া যায়? মনরেগা স্কিমে 100 দিনের কাজ পাওয়া যায়। মনরেগা স্কিমের ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই আইনটি পাস হয়েছিল 2005 সালে এবং এই স্কিমটি চালু হয় 2006 সালে। পরের প্রশ্ন, সর্বাধিক সাক্ষরতার হার কোন রাজ্যে? সর্বাধিক সাক্ষর রাজ্য হলো কেরালা। সেখানকার প্রায় 94% মানুষ শিক্ষিত। তার মধ্যে পুরুষ হলো 96.10% এবং মহিলা হলো 92.07%। সব থেকে খারাপ অবস্থা বিহারে। বিহারে প্রায় 47% মানুষ শিক্ষিত, যার মধ্যে পুরুষ 71.2% এবং মহিলা 51.5%। পরের প্রশ্ন, দ্বিতীয় অথবা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল জানতে চেয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। দ্বিতীয় পরিকল্পনার নাম ছিল মহালনোবিস প্ল্যান। দ্বিতীয় পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয় পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 4.5%। এটা মোটামুটি সফল বলা যায়। এখানে গ্রোথ হয়েছিল 4.27% বা 4.3% মতো। তৃতীয় পরিকল্পনার নাম ছিল গাডগিল যোজনা। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.6%, কিন্তু অ্যাকচুয়ালি গ্রোথ হয়েছিল 2.8%। কারণ এই সময় ভারত দুটো লড়াই লড়েছিল। 1962-তে ইন্ডিয়া চায়না ওয়ার এবং 1965-এ ভারত পাকিস্তান যুদ্ধ। সেই জন্য তৃতীয় পরিকল্পনাকে সবথেকে অসফল বলা হয়। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? প্রথম যুদ্ধ হয়েছিল 1857 সালের মহাবিদ্রোহ এবং এর কৃতিত্ব দেওয়া হয় মঙ্গল পাণ্ডেকে।
পরের প্রশ্ন, 128তম সংশোধনী আইন, এটা সংশোধনী বিল হবে। 128তম সংশোধনী বিল কোন মাসে সংসদে প্রেরিত হয়? 128তম সংশোধনী বিল সংসদে প্রেরিত হয়েছিল সেপ্টেম্বর 2023-এ। সব বিলই আইনে পরিণত হয় না। যে সমস্ত বিল সংসদের দুটো কক্ষে পাস হয় এবং রাষ্ট্রপতি স্বাক্ষর করেন, সেই সমস্ত বিলগুলি আইনে পরিণত হয়। এটি ছিল 128তম সংশোধনী বিল এবং 106তম সংশোধনী আইন। এখানে মহিলা সংরক্ষণ বিলের কথা বলা হয়েছিল। এই বিলের লক্ষ্য ছিল লোকসভা এবং রাজ্য বিধানসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, এল সুব্রমণিয়াম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? এল সুব্রমণিয়াম ভায়োলিন বাদক। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত এবং তার ভিত্তি ছিল হ্যারোদ দোমার মডেল। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো পরিচালনা করত পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন, যার গঠন হয়েছিল 1950 সালের 15ই মার্চ এবং প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। পরিকল্পনা কমিশনের বর্তমানে অস্তিত্ব নেই, তার পরিবর্তে এসছে নীতি আয়োগ। নীতি আয়োগের গঠন হয়েছিল 2015 সালে। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হলো 74.04%, যেখানে পুরুষদের সাক্ষরতার হার 82.14% এবং মহিলাদের 65.46%। পরের প্রশ্ন, আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এর বিজেতা কে? আইসিসির আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতে অস্ট্রেলিয়া এবং আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এও অস্ট্রেলিয়া জিতেছে এবং দুটি ক্ষেত্রেই ভারত রানার আপ হয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরের প্রশ্ন, পর্যায় সারণীতে এস ব্লক থেকে প্রশ্ন এসেছিল। সম্ভবত কয়েকটি মৌলের নাম দিয়ে কোনটি এস ব্লকের তা জানতে চেয়েছিল। পর্যায় সারণীর এস ব্লকের মৌল হলো 14টি। এস ব্লকের মৌল হলো যাদের বাইরের কক্ষে একটি অথবা দুটি মৌল থাকে। পরের প্রশ্ন, উড়িষ্যার বর্তমান রাজ্যপালকে? আমরা আগের দিনই ভারতের রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড রয়েছেন তা নিয়ে আলোচনা করেছিলাম। উড়িষ্যার বর্তমানে রাজ্যপাল আছেন রঘুবর দাস। এর আগে অন্ধ্রপ্রদেশে জানতে চেয়েছিল। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল রয়েছেন আব্দুল নজির। তোমরাও বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটরের নামটা দেখে যেও, একটা প্রশ্ন পেতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। এই সমস্ত প্রশ্নগুলো আমরা জোগাড় করতে পেরেছি। আরও প্রশ্ন পেলে আমরা পরের ভিডিওতে অ্যাড করে দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রেখো। এখানে তোমরা সমস্ত ভিডিওর পিডিএফ পেয়ে যাবে।